শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নেপালে হরপা বানে ৯৫ মৃতদেহ উদ্ধার, ২৯ দেশের ৫ শতাধিক পর্যটক নিখোঁজ। বাংলাদেশের শোক, উদ্ধার ও ত্রাণ কাজে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। জনগণের সাথে সবসময় সততার পরিচয় দিয়েছে বিএনপি, দাবি ভারপ্রাপ্ত মহাসচিবের। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি রাখেনি সরকার, অভিযোগ এনসিপি আহ্বায়কের। ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুস। মহানবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয়। নবীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে ঈদে মিলাদুন্নবী জাশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতে এখানে অংশগ্রহণ করতে এসেছি। আসমান জমিন সবকিছু আমার নবীর আগমনে খুশি ছিল, আর এই জন্য আমরা খুশি হয়ে ঈদে মিলাদুন্নবী পালন করি। রংপুরের ঘটনায় কয়েকটি সংগঠনের প্রতিবাদ মানববন্ধন। যৌক্তিক সময়ে গ্রেফতার হয়েছে আসামিরা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রেলের ডিজির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ১৩,০০০ কোটি টাকার অনিয়ম। নিরীক্ষক দলের দক্ষতা নিয়ে এই প্রশ্ন অভিযুক্তের। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। রাজধানীর বাদামতলী ও বাবুবাজারে ডিএমপি ট্রাফিকের অভিযান। রাস্তা থেকে সরিয়ে দেয়া হলো দোকানপাট, অবৈধ পার্কিং এর জন্য জরিমানা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। আকস্মিক পাহাড়ি ঢল বা হরপা বানের ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চল। কাদামাটি, পাথর মিশ্রিত স্রোতে ভেসে গেছে তিব্বত সীমান্ত সংলগ্ন বাগমতী প্রদেশের বিস্তীর্ণ এলাকা। কাদামাটি নিচে তলিয়ে গেছে রাসুয়া জেলার শত শত স্থাপনা, বাজার এবং বন্দর। এখন পর্যন্ত কমপক্ষে ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ দেশের ৪৬৬ বিদেশি সহ নিখোঁজ ৫৭৯ পর্যটক। জরুরি অবস্থা জারির পর সর্বাত্মক উদ্ধার তৎপরতার ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। এদিকে চীনের তিব্বতেও ভূমিধসে প্রাণ গেছে ৩ জনের, নিখোঁজ ২৬৫ জন। যেন মহাপ্রলয়, প্রাণ ভয়ে ছুটছে শত শত মানুষ। আকস্মিক ভূমিধসের এমন ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বুধবার স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের তিব্বত সীমান্তবর্তী বাগমতী প্রদেশের পাহাড়ি অঞ্চল। এতে একাধিক তুষার ও ভূমিধসের ঘটনা ঘটে। তুষারধসের জেরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এভাবেই পাহাড়ি ঢল আঘাত হানে মধ্য নেপালের রাসুয়া জেলায়। মুহূর্তেই ভেসে যায় জনপদ। অঞ্চলটিতে মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক অবস্থান করছিলেন। নেপাল পুলিশের তথ্যানুযায়ী আকস্মিক বন্যায় নিখোঁজ পর্যটকের সংখ্যা ৫৭৯, যার মধ্যে ৪৬৬ জনই বিদেশি। ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা সহ মোট ২৮ দেশের নাগরিক রয়েছে নিখোঁজের তালিকায়। এদিকে হরপা বানের স্রোতে নুয়াকোট জেলার ত্রিশুলি বাজার এলাকায় একটি ব্রিজও ভেসে যায়। মুহূর্তেই ভেঙে পড়ে একাধিক বহুতল ভবন। রাজধানী কাঠমান্ডু থেকে জায়গাটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগমাতির বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বহু জনপদ, ভেসে গেছে সেতু, ক্ষয়ক্ষতি হয়েছে সীমান্তের অপর অংশ তিব্বতেও।
বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযানে নেমেছে নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও পুলিশ সহ বহু স্বেচ্ছাসেবী। এখন পর্যন্ত শতাধিক নাগরিককে উদ্ধারের তথ্য মিলেছে। সর্বাত্মক উদ্ধার তৎপরতার ঘোষণা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এদিকে তিব্বতের দুর্যোগ কবলিত স্থানগুলোতে সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেও হয়েছে প্রাণহানি, নিখোঁজ 250-র বেশি মানুষ। এরই মধ্যে নেপালকে সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপালে প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, হৃদয় বিদারক এই ঘটনায় বাংলাদেশের জনগণ মর্মাহত ও শোকাহত। বার্তায় আরও বলা হয়, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে। জানানো হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় ও সম্ভাব্য সব ধরনের সহযোগিতায় প্রস্তুত ঢাকা। জনগণের সাথে সবসময় সততার পরিচয় দিয়েছে বিএনপি, এই মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিল যৌথ সভা। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক সংগ্রাম আর শোককে ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকেও চক্রান্ত করে হত্যা করা হয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও শিগগিরই দলের কাউন্সিল হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 1 সেপ্টেম্বর সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারম্যান। 5 সেপ্টেম্বর হবে আলোচনা সভা। রিজভী আহমেদ বলেন, শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা আমলে নেওয়া হয়েছে। ঘটনা সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাথে আচরণে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচাইতে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলে সরকার পুরো উল্টো পথে হাঁটছে। এভাবে চলতে থাকলে গণ আন্দোলনের মুখে পড়বে সরকার, বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক হয়, যেখানে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিরোধী দলের ভূমিকা সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। অভিযোগ করেন, যেসব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জামায়াত এনসিপি তা বাস্তবায়নে ব্যর্থ সরকার। বৈঠক শেষে আগামী 30 আগস্ট লং মার্চে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদেরকে মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। ভেদাভেদ ভুলে দেশ ও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পালিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবী। হিংসা বিদ্বেষ নয়, মহানবীর আদর্শ অনুযায়ী সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়া হয় আন্তর্জাতিক শান্তি মহাসম্মেলনে, যার আয়োজনে ছিল আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। এই জশ্নে জুলুসের উপলক্ষ 12ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পশ্চিম গেট থেকে শুরু হয় জুলুস। যোগ দেন দেশের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রিয় নবীর জন্মদিবসে আনন্দ আর উৎসবে মাতেন তারা। বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারি। আমাদের আজকে ঈদের দিন, আমরা যে উম্মতের ঈদের দিন। চট্টগ্রাম থেকে আসা। চট্টগ্রাম? জি, আমরা চট্টগ্রাম থেকে। কেন আসলেন আসলে? এই জুলুসে আগমনে আমার ভাতরের শান্তি প্রগতি আমরা এবং দয়াল দরিদ্র নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা যারা আসছি আজকে শুভ জন্মদিন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে দুনিয়াতে আসছেন, এই দিনই দুনিয়া থেকে গেছেন। রাসূলের নাম স্মরণের পাশাপাশি নবীজির দেখানো পথে জীবন পরিচালনার ব্রত গ্রহণ করেন সকলেই। আসমান জমিন সবকিছু আমার নবীর আগমনে খুশি ছিল, আর এই জন্য আমরা খুশি হয়ে ঈদে মিলাদুন্নবী পালন করি। তোমরা ফজল পায়া রহমত পায়া খুশি উদযাপন করো, আমরা আল্লাহর কথা অনুযায়ী খুশি উদযাপন করতেছি। এখন নবীজির মিলাদুন্নবী আমরা করি, তারা বলে বেদাত। আমরা তো নবীজি স্বয়ং আল্লাহ পাক নিজেই ঈদ করেছেন, এবং কোরআনও আল্লাহ বলেছেন ফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আমার নবীর আগমনে ঈদ করো, আনন্দ করো, উৎসব করো। সকল ধর্মের শান্তির বাণী নিয়ে আমার দলমে যে আসছে, এই আগমনকে শুভেচ্ছা জানাইতে আমরা আসিছি। দোয়েল চত্বর, শিক্ষা ভবন, সচিবালয় ঘুরে আবার একই স্থানে শেষ হয় দীর্ঘ এই জশ্নে জুলুস। সমাজ জুড়ে হিংসা, ভেদাভেদ, বিদ্বেষ, অস্থিরতা, অসহিষ্ণুতা, উগ্রতা আর মিথ্যার বেশাতি, যার বিপরীতে দাঁড়িয়ে এই জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই জশ্নে জুলুস থেকে ধর্মপ্রাণ মুসলমানরা স্মরণ করছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মকে, তার বিদায় হজের সেই ভাষণকে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, সত্য, সুন্দর আর ন্যায়ের পথে হেঁটে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। পরে সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসম্মেলন, যেখানে যোগ দেন 12টি দেশ থেকে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফি স্কলাররা। বিশ্বজুড়ে চলমান অস্থিরতায় মহানবীর ন্যায় ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দয়া, মায়া, ইহসান, ইহতারাম নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বুঝতে হলে আদবের নজর, ঈমানের নজর, ভালোবাসার নজর দিতে হবে। বিআদবের নজর, মুনাফিকের নজর দিয়ে এই মাহফিলকে চিনা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস, শাফাআতুল হালাল কাবায়ের মিন উম্মতি, আমি আমার গুনাহগার উম্মতদেরকে, যারা কষ্টে থাকবে, যারা গুনার ভারে ডুবে থাকবে, তাদেরকেও আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের গিলাফের একটি অংশ তুলে দেওয়া হয় আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার চেয়ারম্যানের হাতে। এ সময় দোয়া দুরূদ শরীফ পাঠে তৈরি হয় মোহময় পরিবেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জনসমুদ্রে পরিণত হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বের করা হয় বিশেষ শোভাযাত্রা। যোগদান দেশের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ব্যানার, পোস্টার, তোরণ আর মিলাদুন্নবীর পতাকায় ছেয়ে যায় চট্টগ্রাম। বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে রেকর্ডের স্বীকৃতি চান আয়োজকরা। যতদূর চোখ যায় যেন বিশাল জনসমুদ্র। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুসে যোগ দেন অগণিত ধর্মপ্রাণ মুসল্লি। নগরীর 16 শহরে জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহর নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস। গায়ে সুগন্ধি আতর মেখে, কেউ পায়ে হেঁটে, আবার কেউ বাহারি সাজে সজ্জিত গাড়িতে চড়ে প্রদক্ষিণ করেন বিভিন্ন সড়ক। মোড়ে মোড়ে বিতরণ করা হয় পানি, শরবত, ফলমূল, শুকনো খাবার। ফুল, পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় সড়কের দুপাশ। আমরা হাঁটতেছি, আমাদের এই দিক থেকে ওই দিক থেকে সব দিক থেকে খাবার দিতেছে, তো এটার মধ্যে কোনো কষ্ট না। আমাদেরকে একটা অন্তর প্রশান্তি আছে এখানে। হাঁটতে পারতেছে, এটা আমাদের গর্বতা, খুশি, সকলের দেশের আমাদের খুশি। এটা আমাদের নবী আমাদের জন্য ইচ্ছে আরো বড় কষ্ট করেছেন। আমার নবী হচ্ছে আমার বিশ্ববাসীর রহমত, তো আমরা সেই নবীর জন্য একটু হাঁটি, খুশি উদযাপন করতে, এটা আমাদের কোনো কষ্ট মনে হয় না। খুশি হতো না, যে নবী না হলে আপনি হতেন না, আমি হতাম না, আজকে বিশ্বের আল্লাহ সৃষ্টি করতো না। লাউলা কালামা লা খালাকতুল আফলাক। রাসূল সাল্লাল্লাহু না আসলে গ্রহ নক্ষত্র, চন্দ্র, সূর্য কিছুই হতো না। তো যেই নবীকে পেয়ে, যেই নবী না আসলে কিছু হতো না, সেই নবীকে পেয়ে আমরা আনন্দ করতে পারি না। মদিনাবাসী বলছে, আমরা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে মদিনা শরীফের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।
জুলুসকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ সড়ক পরিণত হয় জনসমুদ্রে। চট্টগ্রাম ছাড়াও আশেপাশের জেলা থেকেও যোগ দেন অনেকে। এই দিনকে ঘিরে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে এমন আশা শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের। পুরো বিশ্বের মুসলমান যদি ঐক্য হয়ে আমার নবীর ঈদে মিলাদুন্নবী যদি পালন করে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে ঈদে মিলাদুন্নবী জাস্ট এই জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতে এখানে অংশগ্রহণ করতে এসেছে। নবীর ভালোবাসা পাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে বেরোলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার নবীর এই শুভ আগমনের এই দিনটার মধ্যে আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হব, একই সাথে ইহুদি নাসারার পরিকল্পনাকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। আমাদের এই মুসলিম ভাইয়েরা কারো কোনো স্বার্থ না, শুধু একটাই স্বার্থ, আমরা ইসলামের সৌন্দর্য এবং আল্লাহ রসুলের সৌন্দর্যটা সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। আমরা এই ভালোবাসাটুকু সবার সাথে শেয়ার করতে চাই। আমরা বিশ্বের মাঝে ইসলামকে, আমরা ইসলামের প্রচারকে আমরা ছড়িয়ে দেব। 1974 সাল থেকে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়ে আসছে জশ্নে জুলুস। এটিকে বিশ্বের সবচেয়ে বড় জুলুস দাবি করে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার দাবি আয়োজকদের। আমরা যারা রসুল প্রেমিক, আশেকে রসুল যারা, তারা যাতে সত্যিকার অর্থেই সুন্নিয়তের আদর্শ, নবীর আদর্শ কায়েমে আমরা যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকি। ওয়ার্ল্ড হেরিটেজে এটা স্থান পাওয়ার জন্য আপনারা দেখতেছেন এত লক্ষ মানুষের এটাকে স্থান রাখার বিজ্ঞতা রাখে না? আপনারা কি বলেন, রাখে তো? তাই সত্যটা আপনারা আপনাদের ক্ষুদ্র লেখনের মাধ্যমে আরও ফলো করেন। জুলুস চলাকালে বন্ধ রাখা হয় লালখান বাজার মুরাদপুর ফ্লাইওভার। নিরাপত্তায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। পাশাপাশি শৃঙ্খলা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিল প্রায় 10,000 স্বেচ্ছাসেবক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রংপুরের আলোচিত হত্যাকাণ্ডের পর যৌক্তিক সময়ে অপরাধীদের গ্রেফতার করা হয়েছে, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর অভিমত, এই ঘটনায় দ্রুততম সময়ে আসামিরা গ্রেফতার না হলে ভিন্ন রকম আলোচনা হতো। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে ছিল বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল। অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবাইকে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদ। সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে, সে কোনো বিপদগামী হবে না। অনুষ্ঠানে রংপুরে আলোচিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যৌক্তিক সময়েই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। এর আগে রিজভী আহমদও বলেন, রংপুরের ঘটনায় আসামিরা দ্রুত গ্রেফতার না হলে ভিন্ন রকম আলোচনা হতো। তার বক্তব্য, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে, না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা সুপ্ত করত। মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। অপরাধীদের আস্তানা চিহ্নিত করে তিনি মূল উৎপাটনের আহ্বান জানান। এদের গোপন আস্তানা কোথায়? এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। মানববন্ধন থেকে প্রকৃত আসামিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। হিন্দু মহাজোট নেতারা প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। এ সময় এই হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী। প্রকৃত আসামিদের তদন্ত করে তাদেরকে এই 2 আসামিকে রিমান্ডে আনতে হবে। প্রকৃত আসামি কারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে না হলে সারা দেশে আগামী শুক্রবারে সারা বাংলাদেশের হিন্দু সমাজ, হিন্দু মহাজোট বিক্ষোভ কর্মসূচি দেবে।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বেলা 11:30টায় নগরীর স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বর্ণনায় দেশের মানুষ সন্তুষ্ট হতে পারছে না। বিষয়টি খোলাসা করা দরকার। সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচারের দাবিও জানান বক্তারা। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যে ওই সবার ওই চারজনের চেহারা ঘুরছে আর অস্বস্তি লাগতেছে যে কখন জানি আমাদেরও সিরিয়াল। এই লোকটি খবর দিল যে অমুক অমুক মারতে পারে, পুলিশ বলেছে। সেই লোকটা কি করে জানলো যে তারাই তাকে মেরেছে? তাহলে আগের থেকে সে জানতো, সেই পরিকল্পনার ভিতরে আছে কি না, সে প্রশ্নটা আমাদের থেকে গেছে। আমরা চাই এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বাংলাদেশের প্রচলিত আইনে প্রচুর আইন আছে, সেই আইনে তাদের বিচার নিশ্চিত করুন। রক্ষকই যখন ভক্ষক, এই প্রবাদকে ভিন্ন মাত্রা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যার বিরুদ্ধে শত শত কোটি টাকা অনিয়মের অভিযোগ, সেই আফজাল হোসেনকে দেয়া হয়েছে সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে তার যোগসাজশী হয়েছে 13,361 কোটি টাকার অনিয়ম। সরকারি অডিট নিরীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। এসব অডিট নিষ্পত্তি না হতেই বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। আর যার বিরুদ্ধে এসব অভিযোগ, তিনি প্রশ্ন তুলেছেন অডিটর টিমের দক্ষতা নিয়েই। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের বিশাল এক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এতে বিনিয়োগ হয় বিপুল অঙ্কের, কাজও এগিয়েছে সেভাবেই। কিন্তু হিসাবের খাতা খুলতেই বেরিয়ে আসে স্বপ্নের এই প্রকল্পের ভয়ঙ্কর অনিয়মের চিত্র, যার নেপথ্যে ছিলেন রেলের বর্তমান ডিজি আফজাল হোসেন, ছিলেন প্রকল্পটির পরিচালক। কিভাবে কোন প্রক্রিয়ায় এই অনিয়ম হয়েছে তা উঠে এসেছে সরকারি অডিট রিপোর্টে। প্রকল্পটির 42টি ধাপে 13,361 কোটি 52 লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ওই রিপোর্টে। আর্থিক অনিয়মের সবচেয়ে বড় কৌশলটি নেওয়া হয় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে বাঁধ নির্মাণের ক্ষেত্রে। মূল চুক্তিতে বাঁধের উচ্চতা ধরা হয়েছিল 7.3 মিটার, চুক্তি মূল্য ধরা হয়েছিল 11,138 কোটি টাকা। কিন্তু কাজ শুরু হতেই আসে নকশায় পরিবর্তন। 1.7 মিটার কমে বাঁধ নির্মাণ করা হয় 5.6 মিটার, অথচ পরিশোধ করা হয় চুক্তির পুরো অর্থ। এখানেই সরকারের আর্থিক ক্ষতি 2,130 কোটি 42 লাখ টাকা। শুধু বাঁধের উচ্চতাই নয়, বাঁধটি তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে রেল পরিদর্শন অধিদপ্তরের এক প্রতিবেদনে। আমরা মাটি খুঁড়েও দেখার চেষ্টা করেছি, এখানে পাথরের যে টুকরো বা ভাঙা যে পাথর থাকার কথা সেই রকম কোনো কিছুই মিলেনি। গ্রেভেলও আমরা দেখতে পাইনি, বেশিরভাগই এরকম ভাঙা ইট দেখতে পেয়েছি। অর্থাৎ এতে যেটি হয়েছে, রেলের যে এমব্যাকমেন্ট বা এই যে বাঁধটি, সেই বাঁধটির বিয়ারিংয়ের যে ক্ষমতা সেটি একেবারেই কমে যাবে বলছেন রেল সংশ্লিষ্ট যারা তারা। সরকারি অডিট রিপোর্টে বলা হয়েছে, বিয়ারিং ক্যাপাসিটি কমার পাশাপাশি এ অনিয়মের মাধ্যমে ঠিকাদারকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে 25 কোটি টাকা। স্টোন চিপস এবং গ্রাভেলের পরিবর্তে খোয়া, ব্রিক খোয়া ব্যবহার করা হয়েছে, কারণ স্টোন চিপস এবং গ্রাভেলের দাম হলো অনেক বেশি আর ব্রিক খোয়ার দাম কম। তাহলে এখানে ঠিকাদারকে অবৈধভাবে আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প পরিচালক আফজাল হোসেন তারা এই দোষসাজে এই অপকর্মগুলো করছে এবং অনেক নিম্নমানের কাজ হয়েছে। লাইনের স্লিপারের উপরে যে পাথর দেয়া হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। মোরা পাথরের সাথে দেয়া হয়েছে ইটের খোয়াও। এই যে এটা, হ্যাঁ যে এগুলো এই যে এটা আপনি ভাঙেন, এটা পাথর ওইটা আর এটা কি এক ভাঙেন? এই পাথর না, এটা ইটেরই জামাইট। ঠিকাদারকে আর্থিক সুবিধা দিতে এমন কোনো অনিয়ম বাকি নেই যা করা হয়নি এই প্রকল্পে। উচ্চ মূল্যে চুক্তি, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উপকরণ আমদানি, চুক্তি লঙ্ঘন, নিম্নমানের কাজ, নকশায় পরিবর্তন সহ নানা কৌশলেই হয়েছে এই অনিয়ম। প্রায় 39,000 কোটি টাকার বিশাল এই প্রকল্পের নথির যে হিসাব, সরকারি অডিটের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা।
প্রশ্ন তোলা হয়েছে কাজের প্রতিটি ধাপ নিয়ে। রিপোর্টটিতে স্পষ্ট বলা হয়েছে প্রকল্প পরিচালকের যোগসাজশে ঠিকাদারকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই অনিয়ম করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে সেই প্রকল্প পরিচালকেই এখন রেলের সর্বোচ্চ পদে বসেছেন। প্রশ্ন হলো কিভাবে তা সম্ভব হলো? যার কর্তৃত্বাধীনে একটা প্রকল্পে এই ধরনের বড় ধরনের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তাকে আবার আরো ধরনের পুরস্কৃত করাটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বিফোর ইট ইজ প্রুভড দ্যাট হি ইজ নট রং। যে সুবিধাটা আপনার যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি বা ঠিকাদার পেয়েছে তারা কিন্তু যে সুবিধাটা পেয়েছে তার অংশ কিন্তু পিডিও পেয়ে থাকতে পারে, সেটা না হলে তার বিনিময়ে তাছাড়া তিনি এই সুবিধাটা তাকে দিবেন না। অভিযোগ রয়েছে 2023 সালে চায়না থেকে 100টি নতুন কোচ আমদানিতেও হয়েছে শত কোটি টাকার অনিয়ম, যার প্রকল্প পরিচালকও ছিলেন আফজাল হোসেন। উচ্চ মূল্যে আমদানি করা হলেও ট্রায়াল রানেই এসব ট্রেনের চাকায় ফাটল দেখা যায়। এখন অন্য একটি লাগেজ ভ্যানের চাকা লাগিয়ে পরিচালিত করা হচ্ছে এসব কোচ। এ নিয়ে চলছে অভ্যন্তরীণ তদন্ত, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আফজাল হোসেন। এই কোচগুলো আসলে কেনা হয়েছিল যে নতুন যে রেল লাইন চলবে সেখানে, কিন্তু এই রেল ট্রেনগুলো চালানো হয়েছে অন্য রুটে যেখানে এই মানের না। এটা কিন্তু অন্য কোনো প্রজেক্টের চুক্তির সাথে হুবহু এক না। কাজে হয়তো অনেকরা এটা না বুঝে হয়তো এটা তারা অনেক কিছুই আপত্তি করছে এবং আরবিট্রেশন চলছে। আরবিট্রেশনে যার পক্ষে রায় যাবে সে পাবে। আফজাল হোসেনের পদোন্নতি নিয়েও রয়েছে প্রশ্ন। তৃতীয় গ্রেড থেকে 1 লাফে ডিজি পদে বসে যান আফজাল হোসেন, যেটি প্রথম গ্রেডের পদ। এত অনিয়মের পর কিভাবে তিনি এই পদে বসলেন তার উত্তর নেই রেলমন্ত্রীর কাছেও। আমি কাউকে সর্বোচ্চ পদে প্রোভাইড করিনি, আমি পেয়েছি। আর একই সেম টাইমে তদন্ত চলমান। তো তদন্ত আমি এসে পেয়েছি, তদন্ত চলমান। আমি 6 মাসের মতো আছি। তদন্ত রিপোর্টটা পাওয়ার পর নিশ্চয়ই যদি মনে হয় যে না এখানে তার দায়িত্বের ব্যত্যয় ঘটেছে, ডেফিনেটলি অ্যাকশন হবে। এর আগে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেল সংযোগ প্রকল্প নিয়েও শত কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠে আফজাল হোসেনের বিরুদ্ধে। ওই প্রকল্পেরও পিডি ছিলেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে সারের কোনো সংকট নেই, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মজুদ রয়েছে বলেও আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সার ও বিদ্যুৎ ইস্যুতে উস্কানি দিচ্ছে স্বৈরাচার ও তাদের দোসররা। আর ত্রাণমন্ত্রী জানিয়েছেন খুব শিগগিরই বাড়ানো হবে ডিলারের সংখ্যা। দেশের বিভিন্ন জেলায় সার সংকটের অভিযোগ করছেন চাষিরা। ডিলারদের কাছে দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সার। এমন পরিস্থিতিতে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুদ রয়েছে। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তারা পার পাবে না। মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে তার থেকে বহু গুণ বেশি আমার গোদামে আছে। তারপরও একটা গ্রুপ দুনিয়ার যত 2 নম্বর একটা ক্রাইসিস তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ পারবে না। দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেনও। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপির কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। মন্ত্রী বলেন, সার ও বিদ্যুৎ ইস্যুতে জনগণকে উস্কানি দিচ্ছে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা। সারের কোনো সমস্যা ছিল না, এখানে পলায়নকৃত স্বৈরাচার এবং তাদের দোসররা উস্কানি দিয়ে মানুষকে এরকম একটি বিশৃঙ্খল কাজে উৎসাহিত করেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, সার বিতরণ ব্যবস্থাকে গতিশীল করতে ডিলারের সংখ্যা বাড়ানো হবে, সেই সাথে বাড়ানো হবে খুচরা বিক্রেতার সংখ্যাও। বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করতেছি যাতে ডিলারের সংখ্যা বাড়ানো যায়, প্রতি ইউনিয়নে আরেকজনকে বাড়ানো হবে। খুচরা বিক্রেতার সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি এবং আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স। সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ডিলার অবৈধভাবে সার মজুত করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। আসলে আমি গতকালকে আলোচনা করে দেখেছি যে আমার জাহিদ হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছেন এবং গণহত্যা চালিয়েছেন তার পরিণতি তাকে ভোগ করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।
সন্ধ্যায় রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। সভায় 3 পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই নেতা। পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে সার্জিস আলম বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা একটার পর একটা গণহত্যা করেছে। 24শে জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে হত্যা করেছে। এই শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের তো বাংলাদেশে তার সমাধিটা রয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শেখ হাসিনা এতই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে কোনোদিন সমাধিটা হবে না, ফিরে আসা তো দূরের কথা। রাজধানীর বাদামতলী ও বাবুবাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের অভিযোগে বেশ কয়েকটি ট্রাককে জরিমানা করা হয়। সেই সাথে শত শত দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে। লালবাগ ট্রাফিক পুলিশের এই অভিযান রাজধানীর বাদামতলী এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানের বিরুদ্ধে চলছে এই অভিযান। খবর পেয়ে দোকান সরাতে ব্যস্ত হয়ে পড়েন ভাসমান দোকানিরা। পুলিশ বলছে, রাস্তা ও ফুটপাত দখলের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি। সাময়িক দুর্ভোগ হলেও পুলিশ চলে গেলে আবারও ফুটপাতে বসবেন বলে জানালেন ভাসমান দোকানিরা। ব্যবসা শিখছি, আর তো কোনো করেন নাই। পুলিশ উঠে দিলে তো আবার গিয়ে আসলে আবার বমো। আমরা তো গরিব মানুষ ভাই, ফুটপাতে ব্যবসা করে খাই, এছাড়া তো আর উপায় নাই। কথা বলছেন আর মনে করেন আপনার উঠাইয়া দিলে আবার মনে করেন কিছুদিন পরে আবার বন্ধ থাকলে আবার বসি। বাবা অনেক বছর কী করি মনে কও, যতজন যে আছে না আমার এই অবস্থা। আগের বন্ধুর সাথে 15 বছর ধরে ব্যবসা করে স্যার, এইগুলো করে খাইতেছে আমরা কই যাবো স্যার? আর এর উপর নির্ভর করে সংসার, সব কিছু অনেক বেকার হয়ে যাবো। একই চিত্র বাবুবাজার ব্রিজের নিচেও। সিটি কর্পোরেশন থেকে জায়গা ইজারা নিয়ে সেখানে চলছিল কার পার্কিং। পাশাপাশি সড়ক জুড়ে শত শত দোকান ও ফুটপাত দখল করে ব্যবসা চলায় তৈরি হচ্ছিল তীব্র যানজট। ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের আহ্বানে ইজারা বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকালকে ইজারা বাতিল হয়, বাতিল হওয়ার পর গতকালকেই আমরা খালি করেছি। কিছু আপনারা দেখেছেন যে কিছু স্থাপনা আছে যেগুলো ভারী স্থাপনা, এগুলো আবার বৈদ্যুতিক কিছু তার আছে, এটা হয়তো আমরা সামনে সিটি কর্পোরেশন নিয়ে বাকিটুকু খালি করে দিব। পুলিশ বলছে, বাবুবাজার ও বাদামতলী এলাকায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। ব্যবসায়ী, ট্রাক মালিক ও চালক সহ সবাইকে সড়ক ব্যবহারে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ। দুঃখজনক ঘটনা হলো যে এখানে যারা ফলের ব্যবসায়ী আছেন তারা করেন কি, ট্রাকগুলিকে একটা ভাসমান দোকান হিসাবে ব্যবহার করেন, রাস্তার উপরে রাখেন, পিছনের ডালাটা তারা খুলে দেন এবং ওখানে বসেই তারা বিক্রি করেন। তো বিক্রি করতে তো স্বাভাবিকভাবে অনেক সময় লাগে। এইটা যদি তারা করেন তাহলে কিন্তু ওনারা যেতে পারবেন না, রাস্তা এইভাবেই ব্লক থাকবে। অভিযানের পর অনেকটাই ফাঁকা হয়ে গেছে বাবুবাজার ব্রিজের নিচ সহ আশপাশের এলাকা। কমেছে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আলোচনায় ফিরছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে দর কষাকষির শর্ত পাঠিয়েছে তেহরান। তাসনিম নিউজ সহ ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে যোগাযোগ অব্যাহত রেখেছে কাতারও। তবে ওমানের সাথে অস্থায়ী চুক্তিতে যাওয়ার পরও হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। এদিকে জলপথটি থেকে সব মাইন অপসারণের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুদিন আগেই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ইরান সফর করেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এই যাত্রার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় তার। মূল উদ্দেশ্য ছিল তেহরানকে আলোচনার টেবিলে ফেরানো। পাক প্রতিরক্ষা প্রধানের সফরের পরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। দাবি করা হয়, হরমুজ প্রণালী ইস্যুতে ইসলামাবাদের মাধ্যমে ওয়াশিংটনকে আলোচনার শর্তাবলী পাঠিয়েছে তেহরান, যেখানে ট্রাম্প প্রশাসনকে বাধ্যতামূলক পূর্ব স্বাক্ষরিত সমঝোতা স্মারক মেনে চলার দাবি জানানো হয়।
তবে ওমানের সঙ্গে অস্থায়ী পরিবহন চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী জানান, জলপথটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আগে সমঝোতা স্মারকের শর্ত পুরোপুরি মানতে হবে ওয়াশিংটনকে। কিন্তু ভিন্ন দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে জানান, প্রণালীতে থাকা সমস্ত মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে সামরিক বাহিনী, দিয়েছেন হুঁশিয়ারিও। হরমুজ প্রণালীর সব মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলেছে বা নিষ্ক্রিয় করেছে। ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে যে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে এবং পদ্ধতিগত উপায়ে তা ধ্বংস করা হবে। স্পেস ফোর্সের সাহায্যে আমরা প্রণালীর প্রতিটি ইঞ্চির ওপর খেয়াল রাখছি। এদিকে ওয়াশিংটন তেহরানকে আলোচনায় ফেরাতে উদ্যোগ অব্যাহত আছে বলে জানিয়েছে কাতার। সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আমাদের কাছে সবসময়ই অগ্রাধিকার ছিল আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানো। আমাদের কর্মকর্তারা প্রতিদিনই যোগাযোগ রক্ষা করেছেন। আলোচনায় ফিরে আসার উপায় নিয়ে তারা চেষ্টা করেছেন। চলমান অস্থিরতার জেরে মে মাসের পর সর্বনিম্নে পৌঁছেছে হরমুজ প্রণালীতে কার্গো জাহাজ চলাচল। ট্র্যাকিং প্ল্যাটফর্ম কেপলারের তথ্যানুযায়ী সোমবার মাত্র 2টি বড় গ্যাসবাহী জাহাজ ও অপরিশোধিত তেলবাহী জাহাজ জলপথটি পাড়ি দিয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ধাক্কা। বিশ্বজুড়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইমিগ্রেন্ট ভিসা এর অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং। কর্তৃপক্ষ বলছে, মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কতদিন পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে সে বিষয়ে কিছু বলা হয়নি। ফলে এর মধ্যেই নতুন করে কঠোর অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র। কারো লক্ষ্য পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাস, কারো অপেক্ষা বাবা মা, স্বামী, স্ত্রী কিংবা সন্তানের কাছে যাওয়ার। কিন্তু সেই অপেক্ষাতে এবার নতুন অনিশ্চয়তা। বিশ্বজুড়ে ইমিগ্রেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, আগের নির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি বদলাতে পারে। নতুন তারিখ কবে দেওয়া হবে তা এখন স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভাষ্য, কনসুলার কর্মকর্তাদের জন্য একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। উদ্দেশ্য, ভিসা আবেদনকারীদের আরও ভালোভাবে যাচাই করা। বিশেষ করে কে যুক্তরাষ্ট্র গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন তা নির্ধারণে কর্মকর্তাদের প্রশিক্ষিত করা হবে। এ কারণে বিশ্বজুড়ে ইমিগ্রেন্ট ভিসার সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। যারা এরই মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অনেককেই পুনর্নির্ধারণের বিষয়ে ইমেইলে জানানো হচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আবার কবে থেকে নিয়মিত সাক্ষাৎকার শুরু হবে? এই ইস্যুতে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের সব ভিসা বন্ধ হয়নি। ইমিগ্রেন্ট ভিসা মূলত তাদের জন্য যারা যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চান, যার মধ্যে রয়েছে পরিবার ভিত্তিক অভিবাসন, স্বামী বা স্ত্রীর কাছে যাওয়া, সন্তান বা বাবা মায়ের কাছে স্থায়ীভাবে বসবাস এবং বিভিন্ন ধরনের এমপ্লয়মেন্ট বেস ইমিগ্রেন্ট ভিসা। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করেছিল মার্কিন পররাষ্ট্র দফতর। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, এই দেশগুলোর অভিবাসীদের একটি বড় অংশ দেশটির সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশ সহ 75 দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের নীতিকে বাতিল করে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।